আপনি এর আগে বলছিলেন যে সুশাসন, আপনি বলছিলেন যে আগের সরকারের নানা সংকট আমরাও দেখেছি, আগের সরকার নানাভাবে দেশকে পিছিয়ে নিয়ে গেছে। তো সেই আগের সরকারের বিরুদ্ধে যে নানান অভিযোগ ছিল, এই অভিযোগগুলো আপনাদের দিকে কিন্তু এখন আসছে আক্তার। আমরা কিছু অভিযোগের কথা আমি বলি, সত্য মিথ্যা আমরা জাজমেন্ট যাচ্ছি না। আজকে আপনি দেখেছেন টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু খবর এসছে যে কিছু আউটসোর্সিংয়ের যে নিয়োগ বা সেখানে লোক পদায়ন করা, সেক্ষেত্রে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের রেফারেন্সে 2 জন, একজন একান্ত সচিবের রেফারেন্সে 22 জন, এবং আপনাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন, বর্তমান যিনি একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের নামে 30 জনের সুপারিশ, আপনাদের একজন সমন্বয়ক সাবেক তৌহিদের নামে 6 জনের সুপারিশ, আপনাদের বর্তমান এনসিপির সম্ভবত যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, তারও সুপারিশ সেখানে ছিল। মানে আপনাদের দাবিটি কিন্তু ছিল কোটার নাকি মেধা, এই দাবি, এটি আপনাদের মূল স্লোগান ছিল। এখানে কি আবার সেই কোটায় ফিরে যাচ্ছে কিনা এনসিপি, নাকি কোনো ষড়যন্ত্র? এটি আমরা যখন আমাদের আন্দোলন পরিচালনা করেছি তখন মেধার ভিত্তিতে যাতে দেশ পুনর্গঠন হয় এবং সরকার যে চাকরিগুলো আছে সে চাকরিগুলোতে যাতে মেধাবীরা মূল্যায়িত হয়, সে দাবিটাই আমরা জানিয়ে এসেছি। এবং একই সাথে এই যে আউটসোর্সিং এর যে চাকরিগুলো আছে সেই জায়গাটাতে খুব সম্ভবত কোনো পরীক্ষা টরীক্ষা অনুষ্ঠানের কোনো সিস্টেম নেই, এবং খুব সম্ভবত আমি যতটুকু এখন পর্যন্ত রাষ্ট্রকে বুঝেছি যে তারা কোনো একজন ঠিকাদারকে এই দায়িত্বটা দিয়ে থাকেন এবং তার মাধ্যমে এই মানুষগুলো নিয়োগ পেয়ে থাকেন। তো এক্ষেত্রে আমাদের যাদের নামের ব্যাপারে দেখা গেছে, আমি যদিও এখন পর্যন্ত নিশ্চিত নই, কারণ তাদের কারোর সাথে আমার এই ইস্যুতে এখন পর্যন্ত কথা হয়নি, যদি এরকমটা হয়ে থাকে যে যদি সরকারি কোনো বিধি তারা ভঙ্গ করে থাকেন এবং যে বিধি ভঙ্গ করার মধ্য দিয়ে আমাদের আন্দোলনের যে স্পিরিট যেটা আছে সেটা নস্যাৎ হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা তাদের ব্যাপারে দলীয় ব্যবস্থা নেব। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে শুধুমাত্র তারা যে কাজটা করেছেন সেই কাজটা বিধিগতভাবে কোনোভাবেই অন্যায় নয় এবং বিধিগতভাবে সেটা অবৈধ নয়, আইন বহির্ভূত নয়, কিন্তু তাদের এখানে সুপারিশ ছিল, এই কারণেই যদি তাদের ব্যাপারে যদি একটা মিডিয়া ট্রায়ালের আয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমরা বলবো যে এই জায়গাগুলোতে আমাদের প্রত্যেক পক্ষকেই সহনশীলতার পরিচয় দিতে হবে। মানে কি মনে হচ্ছে, মানে তার মানে মিডিয়া কি কোনো ট্রায়ালের চেষ্টা করছে বা ষড়যন্ত্র চলছে কিনা আপনাদের বিরুদ্ধে, এমন কি কোনো? আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে যারা মিডিয়াতে যারা আছেন, মিডিয়ার অনেক ক্ষেত্রেই এখন সব কিছু যে নতুন বাংলাদেশের সব কিছুকে মিডিয়ার সবাই আত্মস্থ করে ফেলতে পেরেছেন বিষয়টা এরকম নয়। অনেকগুলো ক্ষেত্রেই আছে যে জায়গাগুলোতে আমরা দেখেছি যে মিডিয়ায় এমনভাবে অনেক কিছু নিউজগুলো আসছে যে নিউজগুলো কিছু সময় পরে সেটার আর অস্তিত্ব থাকে না। কেন থাকে না সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখি যে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের আত্মপ্রকাশের সময়টাতে আমরা দেখলাম যে আমাদের একজন সংগঠক আব্দুল আল বাবুন ফয়সাল, যার বাড়ি ভোলাতে, তার ব্যাপারে একটা নিউজ হলো যে তিনি আওয়ামী লীগের দোসর। কিন্তু আমরা জানি যে দীর্ঘ সময় ধরে এই ক্যাম্পাসে 6টা বছর ধরে আমরা তার সাথে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। এটা সত্য যে তার ভাই তারা আওয়ামী লীগের, বা তার এক ভাই তিনি বিএনপিতেও আছেন, কিন্তু তিনি পার্সোনালি তিনি সবসময় ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু পত্রিকায় নিউজ হলো তার ব্যাপারে যে তিনি আওয়ামী লীগের দোসর, আওয়ামী পরিবারের সন্তান, আওয়ামী লীগ, এইভাবে তাকে চিত্রায়িত করা হলো। এখন তার ভাই আওয়ামী লীগ এবং খুবই নিকৃষ্ট আওয়ামী লীগ, এবং কিন্তু তিনি পার্সোনালি আমাদের সাথে সবসময় দেশের পক্ষে ছিলেন, কাজ করেছেন। যখন নিউজটা হলো তখন এই বিষয়টাকে আমরা মিডিয়ার সহযোগিতা বা কি হিসেবে আমরা এটাকে চিত্রিত করতে পারি, এই জায়গাগুলোতে আমরা মনে করি যে যারা মিডিয়াতে আছেন তাদেরও নিউজ করার ব্যাপারে সংবেদনশীল থাকা দরকার, এবং একই সাথে কোন বিষয়টা আসলেই অন্যায় সেটা জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার। যদি আমাদের কাছেও সেটা পরিষ্কার হয়, সেক্ষেত্রে আমরা দলগতভাবে আখতার হোসেন বলেছে যদি মনে হয় যে তারা বিধি বহির্ভূতভাবে সুপারিশ করে থাকেন সেটি তারা দলীয় ব্যবস্থা নেবেন। তাদের দলের যে প্রধান তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগটা আছে, আহ্বায়ক নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা, কি মনে হয় পারবে যদি এরকম প্রমাণ হয়? দেখেন, পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে আমাদের যে তদবির একটা বড় একটা বিষয়, আমরা দেখি যে মন্ত্রীরা উপদেষ্টারা একটা বিরাট সময় তদবির নিয়ে থাকে, এবং সে তদবির আমরাও করি। কেন করি? আমাদের কাছে ধরেন একজন মানুষ আসলো, এসে বলল যে ভাই আমি বঞ্চিত হয়েছি, আমি এই নানাভাবে চাকরিতে অপদস্থ হয়েছি ইত্যাদি ইত্যাদি। তো তখন বললে আমরা স্বাভাবিকভাবেই একটা লোক যখন আমাদের কাছে আসে আমরা যে সেটার জন্য হয়তো সুপারিশ করি। যেমন আমি তো দেখেছি, যেমন বিএনপির বহু লোকদেরকে দেখেছি, জামাতের বহু লোকদেরকে দেখেছি, আরও অন্যান্য রাজনৈতিক দলের, এবং আমি তো বলেছি যে আমাদেরকে অনেক কিছুতে আমরা হয়তো উপদেষ্টাদের কাছে সুপারিশ করি, ফোন করি, সরকারি কর্মকর্তাদের কাছে ফোন করি। এখন এই যে সুপারিশ করার পদ্ধতিটা,
আমাদের প্রশাসনিক ব্যবস্থা এমন হয়েছে, আপনার একটা জেনুইন, আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন না যে জেনুইন আপনার কাজটা হয়। আপনি ধরেন মানে একেবারে মানে যৌক্তিকভাবে আপনার প্রাপ্য, সেটার জন্য আপনাকে তদবির করতে হবে। এই জন্য যে এই যে সংস্কৃতিটাই ওরকম হয়ে গেছে। রাষ্ট্র কাঠামোটা এমনভাবে নষ্ট হয়েছে। এখন ধরেন, হ্যাঁ, আমি জানি না, হয়তো আক্তার আরো বলতে পারবেন, আমি কিন্তু জানি যে এরকম অনেকে সুপারিশ করেছেন এবং এটা সত্য। আমি মানে এতই আত্মবিশ্বাসী যে আমি বলতে পারি আপনি এরকম উপদেষ্টাদের 10টা সুপারিশ, মানে ছাত্র ওই সমন্বয়কদের আপনি 20টা সুপারিশ পাবেন। তো সেই সুপারিশের মধ্যে হয়তো দেখবেন তারা 5টা তার নিজের সুপারিশ, আর 3টা হয়তো অন্য দলের লোকেরাও তাকে গিয়ে বলেছে, ভাই তুমি একটু বলে দাও, করে দাও, ইত্যাদি। অন্যদের চাপে দিতে হয়েছে। আমাদের সমাজের এই যে পদ্ধতিটা চালু আছে, এবং সুপারিশ ছাড়া, তদবির ছাড়া, আপনার একটা ফোন করা ছাড়া, দাঁড়িয়ে থাকা ছাড়া যে কাজ হয় না, এটা বাস্তবতা। না, কিন্তু সেই বন্দোবস্ত তো ভাঙতে চাচ্ছে এনসিপি, আমরা তো সেটাই বলছিলাম। এটা কিন্তু এনসিপির, এই যে আপনি যেটা কথা বলেছেন, আমরা কিন্তু এনসিপির মধ্যে নতুন বন্দোবস্তের জায়গায় বক্তব্য যত বেশি দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে নতুন বন্দোবস্ত তৈরির জায়গাটা আমরা একটু ঘাটতি দেখতে পাচ্ছি। যে বিষয়টা নিয়ে আমরা হয়তো কখনো কখনো সমালোচনাও করি, কখনো কখনো আমরা বলছি যে আমরা কেন পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে যাব। ধরেন আমরাও রাস্তা বন্ধ করে মিটিং করেছি, এনসিপিও রাস্তা বন্ধ করে মিটিং করছে, তাহলে তো একই মানে। আমি আপনার কথা একদমই বুঝতে পেরেছি।